This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, খাস কলকাতায় এবারে প্রকাশ্যে কুপিয়ে খুনের চেষ্টা। ভর দুপুরে কালীঘাটে সোনার কারিগরকে কোপ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভন, কি কারণে এই কোপানোর ঘটনা? দেখো, সৌমেন ঘোড়া বলে এক ব্যক্তি, তিনি এখানে মূলত সোনার কাজ করতেন এবং আজকে দুপুরবেলা হঠাৎই এখানে পিকলু বলে এক ব্যক্তি চলে আসে এবং তার সঙ্গে গন্ডগোল শুরু হয়। তার গন্ডগোল কিছুক্ষণ আগেই শুরু হয়, তার কারণ এই রাস্তা বরাবর সামনের একটি দোকান রয়েছে, যেই দোকানের একেবারে সামনের যে সেট, সেই সেট কিন্তু একটি একেবারে গাড়ি, ইটের গাড়ি যাওয়ার সময় ভেঙে যায় এবং সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। এবং তারপরেই কিন্তু সৌমেন ঘোড়ার সঙ্গে পিকলুর গন্ডগোল হয় এবং তারপরে কিন্তু সেই গন্ডগোল হওয়ার জন্যই কিন্তু দুজনের মারামারি হয়। এবং ইতিমধ্যেই কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে সৌমেন ঘোড়া তার মৃত্যু হয়েছে এবং পুলিশ সূত্রে খবর যে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু পুলিশ যে দুজন গ্রেপ্তার হয়েছে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। মূলত তোমার ঘটনা এই জায়গাটাই ঘটেছে এবং এই জায়গাতেই মূলত সৌমেন ঘোড়া সে দাঁড়িয়েছিল এবং পিকলু হঠাৎই চলে আসে, ছুরি দিয়ে বুকে এবং পেটে আঘাত করা শুরু করে এবং তারপরেই এই যে রাস্তা দেখছো, এই রাস্তা ধরে পালিয়ে যায়। কালীঘাট থানায় খবর যায়, একদিকে যেমন সৌমেন ঘোড়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে, অন্য দিক থেকে কিন্তু ইতিমধ্যেই কালীঘাট থানা একেবারে পুরো বিষয়টা তদন্ত করছে এবং তোমায় জানি রাখি ইতিমধ্যেই দুজন গ্রেফতার হয়েছে। সব মিলে কিন্তু পুরো বিষয়টা কিন্তু এখনো কালীঘাট থানা তদন্ত করে দেখছে এবং এই যে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা ফুটেজের সূত্র ধরে কিন্তু পুলিশ আরও বিষয়টা তদন্ত করতে পারবে বলে আশাবাদী। মধুকল্পিতা। একেবারেই ধন্যবাদ সুশোভন। এই হয়েছে ঝামেলায়, একটা গাড়ি নিয়ে কি এখানে রাবিশ নিয়ে যাচ্ছিল লরি, ওই দোকানটা নাকি ওই দোকানের যে সেটটা বেরিয়ে আছে ওখানে লেগেছিল, এই নিয়ে কথা কাটাকাটি পিকলুর সঙ্গে সৌমেন ঘোড়া সঙ্গে এই ঝামেলা হয়েছিল, ঝামেলাতে এই অবস্থা হয়েছে, ঘাটাঘাট মেরে দিয়েছে। পিকলুর ছেলেটা ভর্তি আছে, পিকলু নিজের ছেলেকেও মেরেছে। পাওভাজি দোকানের ওপরে সেটটা ধাক্কা লাগে, ওই ধাক্কা লাগা নিয়ে ঝগড়াটা সূত্রপাত, কিন্তু যে মার্ডারটা করেছে তার সঙ্গে কোনো সম্পর্কই নেই এই বিষয়ে। বাড়ির দোকানকার মালিক, যে এনাদের মালিক, দুজনে মিলে আপোষে কথা হয়ে গেছিল যে যা গন্ডগোলটা কি হলো তারপরেই যখন ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে যেটুকু গন্ডগোলটা দেখছেন ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যেটুকু খরচা লাগবে বলেছিল ওনারা পে করে দেবে। এবার ও আগ বাড়িয়ে এসে জোর জবরদস্তি ঝগড়া করে ওরম করে ঘর থেকে দৌড়ে গিয়ে ছুরি এনে মার্ডার করবে। আমাদের স্টাফ একজন কাজ করে, উনি সোমবার আসে, শনিবার যায়। উনি আসেন তো খাওয়া দাওয়া করে ফিরে শুয়েও পড়েছিল, চিৎকার হচ্ছিল। যখন এসে এখানে দেখে যে আমাদের স্টাফের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, উনি বলছিল যে যা হয়েছে চুপ করে যাও, পরে 4টের পরে যা হবে তখন একটা কথা হবে। এই কথা বলতে বলতে তো উনি ওনার গায়ে ছুরি ওকে কম মারে। পিগলু কেন মেরেছে? ও ছেলেটা বদমাস, যখন তখন সবাইকে মারছে। ও মাল খেলে এরকম বদমাইশি করতো মাঝে মধ্যেই। এখন কিভাবে কি করেছে, সে মারা গেছে। ও নিজের ছেলেকেও মেরেছে, নিজের ছেলেকে এখানটাতে মেরেছে। হ্যাঁ, আগে মেরেছে, ওই বাঁচাতে গিয়েছিল ওকে, দিয়ে ওকেও খুব মেরেছে। ওর বাবা, ওর বাবাই। হ্যাঁ, পিগলু। আর এদিকে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে বেলাগাম তৃণমূল বিধায়ক, হাত পা শেকল দিয়ে বেঁধে রাখার হুমকি আব্দুর রহিম বক্সি। মালদায় প্রকাশ্যে দলীয় মঞ্চ থেকে বিজেপিকে বেলাগাম আক্রমণ। বিজেপি নেতাকর্মীরা চুরি পরে বসে নেই, পাল্টা বিজেপি সাংসদ খগেন মুর্মু। আব্দুর রহিমের বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপের পথে বিজেপি। বিজেপি বিরোধী দলনেতা তিনি পাগলের প্রলাপ বকছেন। আমরা গ্রামের মানুষ জানি, যখন কোন হাতি পাগল হয়ে যায়, সে হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়, শিকল দিয়ে তার হাত তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষের কাটতে হয়ে তাকে পাগলা গারদে পাঠানো হয়। শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস কর্মীরা, সাধারণ মানুষেরা, তারা হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। একটা অসংসদীয় কথাবার্তা তিনি বলছেন এবং যে ভাষাগুলো ইউজ করেছেন এবং যেভাবে ভয় দেখাবার চেষ্টা করছেন এখানে ভারতীয় জনতা পার্টির কর্মীদের, কত সহজ না। ভারতীয় জনতা পার্টি চুরি পরে বসে নাই। কী ব্যবস্থা গ্রহণ করা যায়, আইনের কি তার যে আশ্রয় নেওয়া যায়, সেগুলো উনি জানেন।
কিন্তু আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই হুমকিতে বিজেপি কিন্তু ঘরে বসে থাকবে না, রাস্তায় নেমে রীতিমতো তৃণমূল কংগ্রেসকে মোকাবেলা করবার মতো শক্তি ভারতীয় জনতা পার্টির আছে। বিধানসভার ভিতরে সম্মানীয় শুভেন্দুবাবু যেভাবে আচরণ করছেন, যেটা কখনো শোভনীয় নয়, যেখানে সেখানে ইচ্ছাকৃতভাবে দাঙ্গা লাগিয়ে দেবার চেষ্টা করছেন। সে কারণে আমি বলেছি যে এই পাগলের মতো একটা মানুষ, যেন পাগলা হাতি হয়ে গেলে যে এলাকায় ঘুরে বেড়ায়, তাকে যদি সাবধান না করা যায় তাহলে মানুষকে মেরে ফেলবে। তো এরা মানুষে বিভেদ সৃষ্টি করে মানুষকে মেরে ফেলবে। এই পাগলের মতো যেন তাকে পাগলা হাতির সাথে তুলনা করা হয়েছে, আর একে বেঁধে রাখা উচিত। নাহলে এই বক্তব্যগুলো যদি চলতে থাকে পশ্চিমবঙ্গের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা বিধানসভায় সরব বিজেপি, প্রতিবাদ করতে দেওয়া হবে না বলে এত কড়াকড়ি। তোপ অগ্নিমিত্রাপলে তুলসী গাছ নিয়ে যাতে কেউ না ঢুকতে পারেন তাই তল্লাশি। চড়া সুরে শাসক দলকে নিশানা অগ্নিমিত্রাপলে। আমাদের গাড়ি চেক করা হলে মুখ্যমন্ত্রীর গাড়িতেও তল্লাশি হোক দাবি করেছেন অগ্নিমিত্রা। দলমত নির্বিশেষে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, অন্যান্য যে সরকারি গাড়ি, সমস্ত গাড়িতেই তল্লাশি চলছে। এবং কি দেখা যাচ্ছে যে যেভাবে আমরা দেখি যে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা, এবং প্রত্যেকটি গাড়ি, যে গাড়ি আসছে সেই গাড়ি গেটের সামনে থামছে। এবং তারপর সেটা তৃণমূলের এমএলএ হতে পারে, তিনি বিজেপির এমএলএ হতে পারে, বা অন্যান্য যে সরকারি গাড়ি বিধানসভায় কাজকর্মের জন্য আসছেন, প্রত্যেকটি গাড়িতে কিন্তু নজিরবিহীনভাবে তল্লাশি চলছে। নিয়ে রাজনীতির বল গড়াতে শুরু করেছে। তার কারণ বিজেপি সরাসরি অভিযোগ করছে যে তুলসী গাছ নিয়ে যাতে কেউ প্রবেশ না করতে পারে, সেই জন্যেই নাকি এই তল্লাশি। বিধানসভা কর্তৃপক্ষ একেবারে এই অভিযোগকে উড়িয়ে দিয়ে তারা জানিয়েছেন যে প্রয়োজন রয়েছে, সেই কারণে এই তল্লাশি চলছে এবং স্পিকারের নির্দেশ মতোই এই তল্লাশি। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে দীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। বিজেপির এমএলএদের গাড়ি চেক করছেন, হয়তো টিএমসির এমএলএদের গাড়িও চেক করবেন। আর যদি নিরাপত্তার বিষয়েই থাকতো তাহলে যেদিন থেকে সেশন শুরু হলো সেদিন থেকেই এটা করা উচিত ছিল। আজকে সকাল থেকে হঠাৎ হলো কেন? কারণ গতকাল আমরা মা তুলসী গাছ নিয়ে, মা তুলসীকে নিয়ে আমরা প্রতিবাদ করেছি। তাই কোনোভাবেই আমাদের যাতে প্রতিবাদটা আমাদের করতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর গাড়ি ভিতরে যায়, আমাদের বিরোধী দলনেতার গাড়ি ভিতরে যায় না। সুতরাং মুখ্যমন্ত্রীর গাড়িও চেক হবে। যদি চেক হয় তাহলে আমাদের গাড়িও চেক হবে। যদি মুখ্যমন্ত্রীর গাড়ি চেক না হয় তাহলে আমাদের গাড়িও আমরা চেক করতে দেবো না। নিরাপত্তার খাতিরে আমাদের যা যা চেক করবার আমাদের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সিকিউরিটিকে, তারা সেটা করবে। কে কে নিয়ে আসছেন না আসছেন এটা তো আমার পক্ষে দেখা সম্ভব না। যারা গেটের দারোয়ানরা রয়েছেন, যারা সিকিউরিটি গার্ডরা রয়েছেন, তারাই চেক করে ছাড়বেন। এবং এটা নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। আর অনেক বিধায়করা আসেন, সে সরকার পক্ষ, বিরোধী দল। আমরা চাই না এমন কোনো ইনসিডেন্ট হোক বিধানসভার ভেতরে, যাতে আমাদের বিধানসভার স্টেবিলিটিটা ডিস্টার্ব হয়। তুলসী আমি কিছু জানি না। তুলসী বাড়িতে সবাই, যারা হিন্দুদের বাড়িতে সবার একটা করে তুলসী মঞ্চ থাকতে পারে। বিধানসভায় তুলসী মঞ্চ টঞ্চের কোনো জায়গা নেই। হুমায়ুন কবিরকে লাস্ট ওয়ার্নিং তৃণমূলের। ভরতপুরের বিধায়ককে ফের সতর্ক করল দল। হুমায়ুনকে চূড়ান্ত সতর্কবার্তা পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির। কথা না শুনলে হুমায়ুনের বিধায়ক পদ নিয়েও পদক্ষেপের হুঁশিয়ারি খবর সূত্রের। শেষবারের মতো হুমায়ুনকে সতর্ক করে চিঠি দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গত কয়েকদিন ধরে হুমায়ুন কবির বিভিন্ন সংবাদ মাধ্যম এবং প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেছেন যাতে তৃণমূলের অস্বস্তি বেড়েছে, দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। তাই ফের হুমায়ুনকে সতর্ক করল দল। সময় আসলে সব জানতে পারবেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য হুমায়ুন কবিরের। আপনার হাতে তো একটা চিঠি ধরানো হয়েছে, লাস্ট ওয়ার্নিং বলা হয়েছে। হতেই পারে। বলছি এতবার আপনাকে এভাবে সাবধান করছে, তৃণমূলটা করতে ভালো লাগছে আপনার? এসব কথা বলার দরকার নেই, সময় আসবে তখন সবকিছু জানতে পারবেন। মানে সময় আসলে তৃণমূলটা ছেড়ে দেওয়ার কথা আমরা জানতে পারবো। সেটা আমি কিচ্ছু বলবো না এখন, নো কমেন্ট। যখন সময় আসবে, আমি ন্যায়ের পক্ষে আছি, তৃণমূলের পক্ষেই আছি, দিদির পক্ষেই আছি, অভিষেকের পক্ষেই আছি। কিন্তু যারা দিদির এবং অভিষেকের নাম নিয়ে জেলাতে যারা আস্ফালন করছে, তারা যে অন্যায় করছে তার সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে। তাছাড়া আবার কি আমি দেওয়া হল লাস্ট
হুমায়ুন কবির কে আমরা আগে একবার সুপারিশ করেছিলাম, কিন্তু তারপরেও সে নিজেকে নিয়ন্ত্রণ করছে না বা রেস্ট্রেন করছে না। স্বাভাবিকভাবেই অনেক কথাই সে বলে ফেলছে যেগুলো দলের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন দেখছে। স্বাভাবিকভাবে এটা তোমাকে একটা ওয়ার্নিং দেওয়া হোক এবং এরপরে কিন্তু দল সিদ্ধান্ত নেবে। মমতা ব্যানার্জি বলেন যে কথা, যে সতর্কবাণী দেন, বালি তোলা যাবে না, চুরি করা যাবে না, ঠিক পর মুহূর্তেই আপনি দেখবেন বালিও চুরি হচ্ছে, কয়লাও চুরি হচ্ছে। তাই এই দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বলা আছে, আমি সামনে হয়তো তোমাদের এই কথাগুলো বলবো, পিছন থেকে তোমরা যেরকম চুরি করছো আমার সায় আছে, তোমরা চিন্তা করো না। ওই হাতির দাঁতের মতো একটা দেখানোর আর একটা খাবার। তাই জন্য হুমায়ুন কবিরকে যে নোটিশ দেওয়া হয়েছে সেটাও বাংলার মানুষ জানে যে তার সেই নোটিশের কতটা গুরুত্ব। পুলিশের জালে 22 জন রোহিঙ্গা, বাদুড়িয়ার শায়েস্তানগর 1 নম্বর পঞ্চায়েতের লবঙ্গ গ্রামের ঘটনা। এলাকায় নবনির্মিত বাড়ির ভেতরে বেশ কিছু মানুষ আশ্রয় নিতেই নজরে আসে এলাকাবাসী। বাদুড়িয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে পাকড়াও করে শিশুসহ 22 জন রোহিঙ্গাকে গ্রেফতার। একটা বিমান দুর্ঘটনা, প্রশ্ন অনেক। অভিজ্ঞ পাইলট, তাও টেক অফের মাত্র 32 সেকেন্ডে কি করে ভেঙে পড়ল বিমান? নিছকই পাখির ধাক্কায় দুর্ঘটনা নাকি অবহেলাও অন্যতম কারণ? এয়ার ইন্ডিয়ার ওই বিমানের ভেতরে সবকিছু ঠিকঠাক ছিল না। দিল্লি থেকে আহমেদাবাদগামী এই বিমানে যাওয়া এক যাত্রীর চাঞ্চল্যকর দাবি, আগেও এই বিমান নিয়ে ভুরি ভুরি অভিযোগ, তাও কি করে যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি? আর এই আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ব্ল্যাক বক্সেই যাবতীয় রহস্য। অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার নিয়েও ধোঁয়াশা চরমে। দুর্ঘটনাস্থলে একটি ব্ল্যাক বক্স উদ্ধার দাবি হচ্ছে সূত্রে। তবে ব্ল্যাক বক্স উদ্ধার নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে বিবৃতি জারি করা হয়নি। কিভাবে দুর্ঘটনার কবলে এই বিমান? উত্তর লুকিয়ে রয়েছে এই ব্ল্যাক বক্সে। ককপিটের ভয়েস রেকর্ডার ডিভিআর উদ্ধার হয়েছে ইতিমধ্যেই। বোয়িং 787 এই সিরিজ নিয়ে বারবার সতর্কতার পরেও কেন বাতিল করা হলো না, উঠছে প্রশ্ন। বোয়িং 787 সিরিজের বিমানে গঠনগত ত্রুটি চিঠি দিয়ে সতর্ক করেন প্রাক্তন বোয়িং কর্মী। যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়তে পারে বোয়িং 787। 35টি দেশের সরকারকে চিঠি দিয়ে সতর্কবার্তা। বিমানের বাইরের আস্তরণ নিষিদ্ধ পদার্থ দিয়ে তৈরি, অভিযোগ প্রাক্তন বোয়িং কর্মী। আমেরিকার বিমান নিয়ন্ত্রক সংস্থাকেও তদন্তের জন্য চিঠি দেন ওই ব্যক্তি। বোয়িং 787-এ প্রযুক্তিগত ত্রুটির কথা অস্বীকার করছে সংস্থা। হুইসেল ব্লোয়ারের দাবি মেনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কি, সে নিয়ে উঠছে প্রশ্ন। 3 সন্তানকে সঙ্গে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন উদয়পুরের ডাক্তার দম্পতি। ভয়াবহ বিমান দুর্ঘটনায় সব শেষ। স্মৃতি হয়ে রইল যোশী পরিবারের শেষ সেলফি। কমিভাস উদয়পুরের একটি হাসপাতালের মহিলা চিকিৎসক তিনি। সম্প্রতি চাকরি ছেড়ে দিয়ে লন্ডনে চিকিৎসক স্বামী প্রতীকের সঙ্গে নতুন করে জীবন শুরু করবেন বলে ভেবেছিলেন। সেই সফরের আগে সব শেষ। অভিশপ্ত বিমানের 69 থেকে 73 নম্বর আসনে বসে স্বামী, স্ত্রী, সন্তানদের নিয়ে একটি সেলফি তুলেছিলেন কমি। সকলকেই হাসি মুখে টেক অফের পরে দেখা যায়, কিন্তু টেক অফের পরেই সবটা শেষ। স্বপ্নের উড়ান, স্বপ্নের সফর শোকের উড়ানে পরিণত হলো। স্বামীর সঙ্গে দেখা হলো না রাজস্থানের খুশবু রাজপুরোহিতের। নববধূ খুশবু লন্ডন যাচ্ছিলেন স্বামীর কাছে। বিমান ভেঙে পড়তেই সব শেষ। চলতি বছরের জানুয়ারিতেই তার বিয়ে হয় লন্ডন নিবাসী মনফুল সিং এর সঙ্গে। বিয়ের পর এই প্রথমবার স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। সাক্ষাতের আগেই সবটা শেষ। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসির খুড়তুতো ভাই ক্লাইভ কুন্দর।
দুর্ঘটনার পর বৃহস্পতিবার গভীর শোক প্রকাশ করে ইনস্টাগ্রামে আবেগ ঘন বার্তা দেন বিক্রান্ত। ক্লাইভ কুন্ডার ছিলেন লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 এর ফার্স্ট অফিসার। তার উড়ানের অভিজ্ঞতা ছিল 1100 ঘন্টারও বেশি। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই অভিজ্ঞ অফিসার। দুঃস্বপ্নের ড্রিমলাইনার। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনায় মৃত্যু মিছিল। শুধুমাত্র 241 জন বিমান যাত্রী নন, যে জনবসতি এলাকায় ভেঙে পড়ে এই বিমানটি, সেখানেও অনেক সাধারণ মানুষ ছিলেন। অনেকেই আহত হয়েছেন, অনেকেই মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। ছবি আমরা এই মুহূর্তে আমাদের ক্যামেরার পর্দার সামনে তুলে ধরছি। সেই ছবি থেকে মর্মান্তিক কোনো ছবি হতে পারে না। কিছুক্ষণ আগে আবার নতুন করে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে, কিন্তু সেই মৃতদেহ এতটাই জ্বলে পুড়ে খাঁক হয়ে গিয়েছে যে তাকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতের বাঁদিকের যে জায়গা, এই জায়গাতে কিছু গাছ ছিল, কিছু ঝোপঝাড় ছিল, যা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং এখানে এখনো পর্যন্ত যে কয়েকটি জায়গায় আমাদের নজর যাচ্ছে, তাতে হালকা ধোঁয়া উঠছে। তার কারণ কিছুক্ষণ আগেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে এই এয়ারক্রাফটের ভিতরে প্রায় 1.5 লক্ষ লিটার ফুয়েল ছিল। স্বাভাবিকভাবেই এই জায়গাকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে দেওয়ার জন্য সেই 1.5 লক্ষ লিটার ফুয়েল যথেষ্ট, সেই জ্বালানি যথেষ্ট। যে গাছগুলো ছিল তা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি যে দেয়াল ছিল সেই দেয়াল সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। আর এই দুর্ঘটনার অভিঘাত ঠিক কতটা তা বুঝতে এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পায়ের কাছে এয়ারক্রাফটের দরজা ছিটকে এসে পড়েছে। যে জায়গায় এয়ারক্রাফটের দরজা রয়েছে, এখান থেকে অন্তত 20 মিটার দূরে রয়েছে এয়ারক্রাফটের ধ্বংসাবশেষ। যে জায়গা ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আরও কিছুটা দূরে যে মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি দূরে, সেইখানে ফরেনসিক টিম এই মুহূর্তে পরীক্ষা করছে এবং সেখানেই বিল্ডিংয়ের ঠিক ভিতরে সেখানে ইঞ্জিন, অর্থাৎ যে বিমানের ইঞ্জিন, সেই বিমানের ইঞ্জিন এসে আছড়ে পড়েছে। মূল দুর্ঘটনাস্থল থেকে অন্তত 50 মিটার দূরে আছি আমরা। আর ঠিক আমাদের হাতের বাঁদিকে এতটা দূরে পড়ে রয়েছে এই এয়ারক্রাফটের উইং। সেই বিরাট উইংয়ের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যার দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এই উইংয়ের পুরো অংশটাই এই জায়গাতে এসে আছড়ে পড়েছে। এবং স্বাভাবিকভাবেই যে ছবি আমরা দেখাচ্ছিলাম, যে যেখানে এই বিমান আছড়ে পড়েছে, ছেঁচড়ে কিছুটা এগিয়ে যখন আসছে, তখন সংলগ্ন একাধিক দেয়াল সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এবং যে রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তা বরাবর মূল যে বাউন্ডারি ওয়ালটি ছিল, অর্থাৎ এখানে যে মেডিকেল কলেজের যে এখানে হস্টেল, সেই হস্টেলের যে বাউন্ডারি ওয়াল তা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। তার কারণ এই যে ডানা, এই যে উইং, তা সে ওই জায়গা থেকে ভেঙে এখান পর্যন্ত ছিটকে চলে এসেছে। এই প্রত্যেকটা অংশকে এখন এই মুহূর্তে যারা এখানে এক্সপার্টরা রয়েছেন তারা পরীক্ষা করে দেখবেন। দুর্ঘটনাস্থল থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। শিলিগুড়িতে রাতের অন্ধকারে তরুণীকে ধারালো অস্ত্রের কোপ, আক্রান্ত তরুণী নিষিদ্ধপল্লী এলাকার বাসিন্দা। মদ্যপ অবস্থায় হামলার অভিযোগ এলাকার যুবক সাহিলের বিরুদ্ধে। এলোপাথারি কোপে মাটিতে লুটিয়ে পড়েন তরুণী। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করানো হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। খালপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে পলাতক অভিযুক্ত যুবক। ঘটনায় শিলিগুড়ি শহরে রাতের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। পুলিশের টহলদারি কেন ছিল না তা নিয়ে উঠছে প্রশ্ন। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH